ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ তথা ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, একই সাথে ব্যাচেলর অব বিজনেস স্টাডিজের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোর্সের প্রথম অধ্যায়টি মূলত প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর পর্যালোচনা তথা সারসংক্ষেপ। জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, মজুদ পণ্য, আর্থিক বিবরণী সমূহ এখানে বিশেষভাবে আলোচিত হয়েছে। আজকে আমরা এই অধ্যায়ের ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন অংশটি দেখব। মূলত আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবে। শুরুতেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করবার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, হিসাব বিজ্ঞানে আমরা তাকেই আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের সাথে এক করে ফেলি। প্রকৃত অর্থে এই দুটি বিষয় কিন্তু এক নয়। ফিনান্সিয়াল রিপোর্টিং যদি একটি আমব্রেলা হয়, তবে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো হলো ওই আমব্রেলার অধীন আর্থিক বিবরণী বা রিপোর্ট সমূহ। যাই হোক, আর্থিক বিবরণীর অংশ মূলত চারটি: ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ফাইনালি ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট, যেটাকে আমরা ব্যালেন্স শিট বলে জানি। আর এই বিবরণীগুলোর মধ্য দিয়েই হিসাব বিজ্ঞান মূলত ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন তথ্য আগ্রহী পক্ষের নিকট উপস্থাপন করে থাকে। যে কারণে আমরা আধুনিক পর্যায়ে এসে বলছি অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। এবার আমরা দেখি আর্থিক বিবরণীর কম্পোনেন্টগুলো। প্রথমেই ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট, যা কোনো নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও দায়ের পরিমাণকে উপস্থাপন করে থাকে। আর ইনকাম স্টেটমেন্ট কোনো একটা নির্দিষ্ট আর্থিক বছরে প্রতিষ্ঠানের মোট লাভ, নেট লাভ নির্ণয়ের মধ্য দিয়ে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল পারফরমেন্সকে তুলে ধরে। একই সাথে ওনার্স ইকুইটি স্টেটমেন্টের মধ্য দিয়ে আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানে মালিকের দাবি বা অধিকার সম্পর্কে আমরা জানতে পারি। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হলো নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের পরিচালনাগত, বিনিয়োগজনিত ও অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে নগদ প্রবাহের নিট ফলাফল জ্ঞাপনকারী একটি বিবরণী। এসবের বাহিরেও হিসাব বিজ্ঞান ড্রাফট অ্যান্ড এক্সপ্লেনেশনের মধ্য দিয়ে আর্থিক বিবরণীতে অনুল্লিখিত বিষয়সমূহ ক্লারিফাই করে থাকে, যা আর্থিক প্রতিবেদনেরই অংশবিশেষ। তাহলে আমরা বলতে পারি আর্থিক প্রতিবেদনের অংশ হলো 5টি, এর মধ্যে আর্থিক বিবরণী 4টি, যা আমরা এতক্ষণ আলোচনা করেছি বা আলোচিত হয়েছে। এবার দেখি এসব আর্থিক বিবরণীতে কি কি উপাদান বিদ্যমান থাকে। অ্যাসেটস, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি, রেভিনিউস অ্যান্ড এক্সপেন্সেস, মূলত এই 5টি উপাদান আর্থিক বিবরণীতে পাওয়া যাবে। এর মধ্যে সম্পত্তি হলো ব্যবসায় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন এমন কিছু বস্তু বা উপকরণ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করে অথবা মুনাফা অর্জনে সহায়তা করে। একে আবার সম্পদও বলে থাকি আমরা অনেক সময়। সাহিত্যের ভাষায় এই সম্পদ এবং সম্পত্তির শব্দগত ভিন্নতা থাকলেও হিসাব বিজ্ঞানে এই সম্পত্তি ও সম্পদ বলতে আমরা একই বিষয়কে বুঝবো বা একই উপাদানকে বুঝবো। যাই হোক, এই সম্পত্তিকে আমরা স্থায়ী, চলতি, স্পর্শনীয়, অস্পর্শনীয়
বাস্তব, অবাস্তব, ভাসমান, ক্ষয়িষ্ণু এরূপ বিভিন্নভাবে ভাগ করতে পারি। যাই হোক, ব্যবসায়ের এই সম্পত্তির বিপরীতে যে কোনো পক্ষের দাবিকেই দায় বলা হয়। তবে দায় বলতে সাধারণত আমরা বহির্দায়কেই বুঝব, আর অন্তর্দায় বলতে মালিকের দাবি বা অধিকারকে জানব। যাই হোক, দায় আবার দীর্ঘমেয়াদী, চলতি এবং সম্ভাব্য হতে পারে। মালিকানা সত্ত্ব আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি। ব্যবসায়ের সম্পত্তির বিপরীতে মালিক, শেয়ার হোল্ডার কিংবা অংশীদারদের যে দাবি বা অধিকার সেটি হলো মালিকানা সত্ত্ব বা মালিকের অংশ। মালিকের মূলধন, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, শেয়ার অধিহার, অবন্টিত মুনাফা, সাধারণ সঞ্চিতি সহ ইত্যাদি মালিকানা সত্ত্বেরই অংশ বিশেষ। যাই হোক, এই মালিকানা সত্ত্বকে আবার আমরা স্থায়ী মূলধন কিংবা কার্যকরী মূলধন হিসেবে ভাগ করতে পারি। রেভিনিউ বা রাজস্ব, এটি হলো ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের মধ্য দিয়ে অর্জিত মোট আয়, যেটাকে আমরা গ্রস রেভিনিউ বলেই জানি। তবে নেট রেভিনিউ হলো গ্রস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। So how is expenses? It's the cost of operations that a organization incurs to generate revenue. It may be fixed, variable, and periodic. শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে আর্থিক উপাদানগুলো সম্পর্কে জানলাম, এসব নিয়েই মূলত আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। এর মধ্যে অ্যাসেটস, লায়াবিলিটিস, ইকুইটি নিয়ে মূলত তৈরি হয় ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট। অপরদিকে রেভিনিউস অ্যান্ড এক্সপেন্স নিয়ে তৈরি হয় ইনকাম স্টেটমেন্ট, যার ফলাফল আবার ইকুইটির সাথে সমন্বিত হয়ে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি প্রস্তুত হয়ে থাকে। যাই হোক, এতক্ষণ আমরা উপাদানগুলো দেখলাম। এবার আমরা আর্থিক বিবরণী দেখব, বিশেষত ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টকে আমরা দু ধরনের দেখব। একটি হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অপরটি হলো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে সাধারণত রেভিনিউ থেকে এক্সপেন্সকে বাদ দিয়ে নেট ইনকাম নির্ণয় করা হয়ে থাকে। আমরা একটু স্লাইডগুলো খেয়াল করি। রেভিনিউ থেকে এক্সপেন্সকে মাইনাস করছি, আলটিমেটলি নেট ইনকাম পেয়ে যাচ্ছি। এখানে রেভিনিউ বলতে যত প্রকার আয় আছে সকল আয়কে এক জায়গাতে আমরা স্থান করে দিচ্ছি এবং এক্সপেন্সকে একইভাবে এক জায়গাতে আমরা নিয়ে আসছি এবং ফাইনালি এই রেভিনিউ থেকে এক্সপেন্সকে মাইনাস করে নেট ইনকাম নির্ণয় করছি। সাধারণত সেবা ধনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা এই ধরনের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট দেখে থাকি। এবার দেখব মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এখানে নেট ইনকাম নির্ণয় করতে হলে আমাদেরকে বেশ কিছু স্টেপ ফলো করতে হয়। প্রথমত সেলস থেকে নেট সেলস নির্ণয় করছি, এরপর নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট নির্ণয় করি, এরপর অপারেটিং এক্সপেন্সকে বাদ দিয়ে ইনকাম ফ্রম অপারেশন নির্ণয় করি, অতঃপর নন অপারেটিং এক্সপেন্স প্লাস মাইনাস করে প্রফিট বিফোর ট্যাক্স নির্ণয় করে থাকি। এরপর ট্যাক্স প্রযোজ্য হলে সেটি বাদ দিয়ে আলটিমেটলি সেই নেট প্রফিটকে নির্ণয় করি। আমরা একটু খেয়াল করি আবার। সেলস থেকে
সেলস ডিসকাউন্ট কিংবা সেলস রিটার্ন সহ আনুষঙ্গিক বিষয়গুলো প্লাস মাইনাস করে নিট সেলস নির্ণয় করি। নিট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস মার্জিন তথা গ্রস প্রফিট নির্ণয় করেছি। এরপর অপারেটিং এক্সপেন্স, যেটাকে আমরা কমার্শিয়াল এক্সপেন্সও বলে থাকি, যেটাকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে, সেলিং রিলেটেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড। এই অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমরা টোটাল আমরা পেয়ে যাচ্ছি ইনকাম ফ্রম অপারেশন। এরপর নন অপারেটিং ইনকাম প্লাস মাইনাস করে, ইনকাম এবং এক্সপেন্স প্লাস মাইনাস করে আমরা নিট ইনকামটি পেয়ে যাই। দেখতেই পাচ্ছি যে এখানে অনেকগুলো স্টেপ ফলো করছি, যে কারণেই কিন্তু আমরা বলছি যে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। যাই হোক, বোঝার সুবিধার্থে আমরা এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টকে তিনটি অংশে ভাগ করতে পারি। একটি হলো অপারেটিং সেকশন, নন অপারেটিং সেকশন এবং ইনকাম ট্যাক্স সেকশন। আমরা যখন প্রশ্ন সমাধান করব কিংবা প্র্যাকটিক্যাল অঙ্ক করতে যাব তখন এই তিনটি বিষয়কে মাথায় রাখবো, তাতে করে আমাদের অঙ্ক করা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যা বলেছি আর যা বলতে চেয়েছি আজকে এ পর্যন্তই। এই কাজটুকুই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আশা রাখছি আগামী ক্লাসে প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশন দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বাসায় প্র্যাকটিস করো নিয়মিত। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আর এতক্ষণ সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।